This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সত্যজিৎ রায় মানেই একটা সামাজিক পরিস্থিতির প্রতিফলন প্রত্যেকটা জায়গায়, সে হীরক রাজার দেশি হোক বা নায়ক। এই সিনেমাটা নায়ক তো 1966 সালে এই নায়ক সিনেমাটা রিলিজ করেছিল, আর সেখানে উত্তম কুমারের সংলাপে কীভাবে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাটা সত্যজিৎ রায় শুনিয়ে দিয়েছিলেন। একবার ভাবুন তো, ভাবা যায় কিসের পরিপ্রেক্ষিতে কোন জায়গায় নিয়ে গিয়ে ফেলা, অসাধারণ। মানে দেখুন, তার মানে তখনই ওই ভারতের সমাজে এই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনটা কিন্তু অনুভব করেছিলেন সত্যজিৎ রায়। মানে তখন সমাজে ছিল আর কি, ব্যাপারটা বোঝা যাচ্ছিল। তারপর 70-এর দশকে পরিবার কল্যাণ পরিকল্পনা নিয়ে এলেন ইন্দিরা গান্ধী। এমার্জেন্সিতে জোর করে নশবন্দির অভিযোগ উঠল। রাজনৈতিক ভাষ্যকাররা কি বলেন জানেন? বলেন এমার্জেন্সির ওই কড়াকড়ি ঠড়াকড়ি ওগুলো কিচ্ছু না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব একদম নয়। মানে যা যা ধরা হয় আর কি, বিরোধীদের জেলে পোড়া, এসব কোনোটা না। মানুষ ইন্দিরা গান্ধীর ওপর ক্ষেপে উঠেছিলেন আসলে ওই নশবন্দির জন্য। ডাইরেক্ট অ্যাটাক না, নিজেদের কোথাও গিয়ে অধিকার বোধে ধাক্কা লাগছে এরকম ভেবে ফেলেছিল মানুষ। আর এই জায়গাটায় মানুষ, যে যেখানকার মানুষই হোক, যেরকম মানে লেভেলের মানুষই হোক, সবার একটা নিজের বেলা আটিসাটি আর কি, সেই জায়গায় কেউ ছাড়ে না। এবার ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি শুভেন্দু অধিকারীকে তাহলে উকিলের চিঠি পাঠাবেন? এটা তো পরিস্থিতি সেরকমই দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই লোকসভার বিরোধী দল নেতার বিরুদ্ধে বিধানসভার এই যে বিরোধী দল নেতা, তিনি এমনিতে কিন্তু অপমানসূচক কিছু বলেননি, মানে সেটা নিয়ে নতুন করে চিঠি টিঠি পাঠানোর কোনো বিষয় নেই, এটা পরিষ্কার। কংগ্রেস দল নিয়েও কিছু মন্তব্য করেননি। তাহলে চিঠিটা কেন পাঠাবেন? পাঠাবেন কারণ রাহুল চিঠিটা পাঠাতে পারেন যাতে তার পারিবারিক পেটেন্ট নিয়ে রয়েছে যে বিষয়টায়, সেটা শুভেন্দু অধিকারী ছিনিয়ে নিচ্ছেন এই অভিযোগে। কেন বলছি? আরে শুনলেন তো, পরিবার পরিকল্পনায় গান্ধী পরিবারের পেটেন্ট নেওয়া রয়েছে তো, নাকি? শুনলেন তো, ইন্দিরা গান্ধীকে তার ওই সময় ভুগতে হয়েছে তার জন্যে। 7 দশকে দেশবাসীকে ফ্যামিলি প্ল্যানিং শেখাতে গিয়েই তো ইন্দিরা গান্ধী হেরেছিলেন। 25শে জুন অর্থাৎ এমার্জেন্সি ঘোষণার দিনটাকে আজকের দিনে কি হচ্ছে, সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করতে শুরু করেছে কেন্দ্রের বিজেপি সরকার। মানে বিষয়টা এখনও জিয়ে রাখার একটা চেষ্টা হচ্ছে। আর জিয়ে রেখে কোন জিনিসটা করার চেষ্টা হচ্ছে? এমনি এমনি তো জিয়ে রাখা হয় না কোনো জিনিসকে, কোনো একটা উদ্দেশ্য নিয়েই হয়। এক্ষেত্রে উদ্দেশ্য কি সেটা তো পরিষ্কার। ঘুরপথে এমার্জেন্সির দায়টা ওই ইন্দিরা গান্ধী মানে কংগ্রেস মানে রাহুল গান্ধীর কাঁধে চাপানো। এবার ইন্দিরা গান্ধীর ওই এমার্জেন্সির দায় যদি রাহুল গান্ধীর হয়, তাহলে তো ওই ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়টাতেও রাহুল গান্ধীর পেটেন্ট নেওয়া উচিত। নেওয়া তার মানে হয়েই আছে, পারিবারিক সম্পত্তি। এবার বিজেপি এর থেকে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে তো রয়্যালটি প্রদেশ কংগ্রেসের পাওনা। বিধানসভার এই শীতকালীন অধিবেশনে অগ্নিমিত্রা পাল ব্যক্তিগত বিল আনার কথা ভাবনা চিন্তা করে দেখছেন, কারণ স্পিকার তাকে বলেছেন তিনি চাইলে প্রাইভেট বিল আনতে পারেন এই বিষয়টার ওপর, এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর। মানে কংগ্রেস টু বিজেপি, মাঝখানে দুজন, রাহুল গান্ধী আর শুভেন্দু অধিকারী। তাহলে এই দুটো বিষয়ে বিল আনা হোক। একটা হচ্ছে 2 চাইল্ড পলিসি, যেটা জন্মবিন্যাসের কথা, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, টিএমসির বিধায়ক হুমায়ুন ভাই বলেছে। এবং আরেকটা হচ্ছে আমাদের অনুপ্রবেশকারীর ধর্মান্তকরণের যে বিষয়টা, কেউ দেখতে পাচ্ছি তো আমরা বিয়ে করছে সম্পূর্ণভাবে ধর্মান্তকরণ করার জন্য। আমি বলতে স্পিকার মহোদয় বলেন যে আপনি প্রাইভেট বিল আনতেই পারে। সুতরাং আমি আমার সম্মানীয় এলওপির সাথে গতকালই কথা বলেছি, ধর্মান্তকরণ এবং 2 চাইল্ড পলিসি এটা নিয়ে উইন্টার সেশনে আমরা দেখব যে যদি প্রাইভেট কি বলে বিল সেটা যদি আনা যায়। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো
গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। এই রে, এই বিষয়টা যদি এরকম হয় তাহলে তো রাহুল গান্ধী কোনো মতেই রয়্যালটি ক্লেম করতে পারবেন না। তবে হ্যাঁ, বিজেপি ভরতপুরের এই তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাতে পারে, কারণ এই মুসলিম পরিবারগুলোতে যে ফ্যামিলি প্ল্যানিং হয় না, এ কথা বলে বিজেপির হাতে মোক্ষম অস্ত্রটা তো তিনিই তুলে দিয়েছেন। অগ্নিমিত্রা যেটার কথা উল্লেখ করলেন, একটা মুখ ফসকে তার বেরিয়েছে, মুখ ফসকাক বা যেভাবেই হোক বলেছেন পরিষ্কার ভাষায়, এটা তো আপনাদের শুনিয়েছি আমরা এর আগে। এবার অগ্নিমিত্রা সেটা সেখান থেকে পিক করে নিয়েছেন। রাজনীতিতে কোনো কিছু কেউ পড়তে দেন না, জানেন তো, ওই একদম স্লিপ ফিল্ডাররা যেরকম থাকে না, একবার ব্যাটে খোঁচা লাগলেই ঝাঁপিয়ে পড়ে তুলে নেয়, ঠিক সেরকম রাজনীতিতে একবার আপনি বেমক্কা কিছু একটু ভুল করে খোঁচা দিয়ে বসুন, দেখবেন মাটিতে পড়তে পাবে না, কেউ না কেউ ধরে নিয়ে আপনার দিকে বলটা ছুঁড়ে দেবে। এবার আপনি আউট হবেন কি আউট হবেন না সেটা ডিপেন্ড করছে ফিল্ডার কত ভালো তার উপরে। তবে দেখুন, হুমায়ুন এরকম সূত্রটা যদি ধরে না দিতেন তাহলেও কিন্তু এই দাবি এই সময় বিজেপি তুলতো, এটা পরিষ্কার বুঝতে পারছি, কারণ এটা বিজেপির নিজস্ব ফ্যামিলি প্ল্যানিং। উত্তরপ্রদেশ বিধানসভায় এই বিল তো পেশ হয়েছে, এর আগেই পেশ হয়ে গেছে। 2-এর বেশি সন্তান থাকলে সেই দম্পতি সরকারি সুযোগ সুবিধা পাবে না, এইটাই তো ছিল বিলের মূল বিষয়। যদিও বিলটা নিয়ে এখনও আলোচনা বা ভোটাভুটি কিছু হয়নি, আর এই নির্বাচনী ফলাফলের পর বিজেপি এই বিলটা নিয়ে এগোনোর সাহস দেখাবে বলেও তো মনে হয় না। কিন্তু বিষয়টা তো চালু, রাজস্থানেও 2 সন্তান নীতি চালুর দাবি উঠতে শুরু করে দিয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থানে এই দুটো জায়গাতেই কিন্তু বিজেপি ক্ষমতায়। এবার বাংলায় তারা বিরোধী, তাহলে বাংলায় বিলটা কেন নিয়ে আসতে চায় বিজেপি? অগ্নিমিত্রা পাল এই যে শীতকালীন অধিবেশনে বিলটা নিয়ে আসার কথা বলছেন, তার মানে কি? তার মানে বিলটা এখনই নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই। আর রাতারাতি বিলের খসড়া তৈরিও তো করা যায় না, এরা বিল বলে তো ব্যাপার এত ছোটোখাটো ব্যাপার তো না, যখন তখন ইচ্ছে হলো করে দিলেন, হয় নাকি? তাহলে বিলের কথাটা বলা হলো কেন? ওটা হচ্ছে বিজেপি নেতাদের ফাঁদ কাটার ছুরি। ওটা শুধু বিল না, বিলের মতো দেখতে, ওটা আসলে একদম সুইস ছুরি, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফাঁদে ফেলতে চান, এটা তারা বুঝতে পারছেন। কোথাও গিয়ে এই বিভিন্ন রকম এই যে পরপর অনেকগুলো ফাঁদ সাজিয়ে রেখেছেন, সেগুলো বলবো একটু একটু করে। এবার বিজেপি নেতারা সেই ফাঁদ কেটে বেরোনোর জন্যই আস্তিন থেকে এই ছুরিটা বার করছেন, বা বলা ভালো আস্তিনের মধ্যে ছুরিটা রেডি করে রাখছেন। মানতেই হবে, এই পরিস্থিতিতে কিন্তু একদম মানানসই একটা ছুরি বের করেছেন শুভেন্দু অধিকারীরা। যে সে ছুরি নয়, বললাম একেবারে সুইস অল পারপাস নাইফ, বিভিন্ন ক্ষেত্রে কাজে লেগে যাবে, একটা ক্ষেত্রে না। যেখানে যেরকম গতকাল বিধানসভায় ন্যায় সংহিতা নিয়ে আলোচনা ছিল, মানে আপনাদের বুঝিয়ে বলছি কোন কোন ফাঁদ পাতা আছে যে ফাঁদগুলোকে কাটার জন্য বিজেপির ছুরির দরকার পড়ছে আর কি। তার মধ্যে প্রথমটা তো ওইটা, গতকাল বিধানসভায় ন্যায় সংহিতা নিয়ে আলোচনাটা। এবার শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা কি বলেছিলেন পাস হয়ে গেছে যে জিনিসটা, সেই আইনটাকে নিয়ে এখানে আলোচনা করে কী লাভ? তার থেকে বরং লাভ জিহাদ, ধর্মান্তকরণ আর 2 সন্তান নীতি নিয়ে আলোচনা হোক। কোথায় ন্যায় সংহিতা আর কোথায় লাভ জিহাদ, ধর্মান্তকরণ আর 2 সন্তান নীতি? কিন্তু এইটা ওই ছুরির কাজ। ফাঁদ এলে সেটাকে কাটতে হবে, কীভাবে কাটবেন সেটা আপনার ভাবার দরকার নেই, কাটা নিয়ে কথা। এবার এটা কিন্তু ইন্দিরা জমানার 2 সন্তান নীতি নয়, বিজেপির নিজস্ব 2 সন্তান নীতি, যেটা তারা বলছিলেন। বা তার সঙ্গে মানে কেন আমি বলছি ছুরি না, ব্যাপারটার মধ্যে এতগুলো জিনিস জুড়ে যাচ্ছে যে কোনো জিনিসটাকে একটাকে আলাদা করে দেখতে পারবেন না, বিভিন্ন রকম জিনিস তার মধ্যে মিশে রয়েছে। সেই জন্যই সেটা অল পারপাস। কখনো এক্ষেত্রে এই পয়েন্টটা কাজে লাগবে, কখনো ওদিকে কাটতে অন্য দিকটা কাজে লাগবে। বিজেপি তার এই নিজস্ব 2 সন্তান নীতির সঙ্গে ধর্মান্তকরণ আর লাভ জিহাদকে মিশিয়ে রেখেছে। মানে শুধু ইস্পাতের ছুরি নয়, তাকে আরও ধারালো করতে ধাতু সংকর মেশানো হয়েছে। কাল ন্যায় সংহিতার বিরোধিতাকে খণ্ডন করতেই ছুরিটা ব্যবহার হয়েছে, দেখলেন তো।
পরপর 3টে জিনিস তুলে দেওয়া হলো একসঙ্গে, মিলিয়ে মিশিয়ে অন্যরকম ব্যাপার হয়ে গেল। সোমবার রাজ্যভাগের বিরোধিতা করার সময় আসবে, কারণ সোমবার তো এই আলোচনাটা থাকবে। সেখানেও কিন্তু ওই রাজ্যভাগের বিরোধিতাকে খণ্ডন করতে এই ছুরি চালাবে বিজেপি। চালাতে তো হবেই, পরিস্থিতি তো সেরকমই। সুবিধের তো না ও ক্ষেত্রেও। নিশিকান্ত দুবে মালদা আর মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন। এবার তারপরেই তো বিধানসভায় রাজ্য ভাগ বিরোধী প্রস্তাবটা এনে ফেলেছে তৃণমূল। তারা তো জাস্ট বসেছিল। এটা তাদের জন্য একদম উইন উইন সিচুয়েশন। পুরো হাতে তৈরি করে বিষয়টা দিয়ে দিয়েছেন নিশিকান্ত দুবে, তারা সেটাকে জাস্ট কাজে লাগাচ্ছেন। ওই বললাম, কেউ কারুর খোঁচা মাটিতে পড়তে দেবেন না, তার আগেই কেউ না কেউ লুফে নিয়ে সেটাকে কাজে লাগিয়ে দেবেন। যা থাকবে তৎক্ষণাৎ কাজে লাগিয়ে দাও, ভবিষ্যতের জন্য কিছু ফল তোলা থাকবে। ফলে ওই রাজ্যভাগ বিরোধী প্রস্তাব আনছে তৃণমূল। এবার খেয়াল করে দেখুন, রাজ্যভাগ বিরোধী প্রস্তাব যদি আসে, বাংলার বিজেপির পক্ষে সেখানে সায় দেওয়া সম্ভব নয়, রাজ্যভাগের পক্ষে কথা বলা সম্ভব নয়। কারণ যদি তারা রাজ্যভাগের পক্ষে কথা বলে, তাহলে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তারা উত্তরাধিকার কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ তিনি তো বাংলাকে জুড়ে রেখেছিলেন ভারতের সঙ্গে, এটা তো বিজেপিরই দাবি। আর শ্যামাপ্রসাদের থেকেই তো বিজেপি তৈরি হয়েছে, শ্যামাপ্রসাদ মানেই বিজেপি। আবার দেখুন, বাংলা ভাগের বিরোধিতা করাটাও তো তাদের পক্ষে সম্ভব নয়। ভাবছেন কেন? কারণ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, ওই যে বললাম, সংসদে মালদার মুর্শিদাবাদ আর তার সাথে বিহারের 3 জেলার সাঁওতাল পরগনাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। সংসদে কিন্তু নিশিকান্ত দুবের এই বক্তব্যটা নথিভুক্ত রয়েছে। তিনি বাংলা ভাগের দাবি তুলেছেন, এটা নথিভুক্ত হয়ে গেছে সংসদে। আর বিধানসভায় বিজেপি বিধায়করা যদি বাংলা ভাগের বিরোধিতা করেন, তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? একই পার্টি 2 বক্তব্য, লোকসভায় তাদের একটা বক্তব্য রেকর্ড হয়েছে, আর বিধানসভায় তার পুরো উল্টো বক্তব্য রেকর্ড হবে। হয় নাকি? লোকে এটা তো দ্বিচারিতা বলবে, মানবে? তাহলে এবার উপায়, শাসক দলের প্রস্তাবের সঙ্গে এমন একটা দাবি তুলে দাও যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এটাই এখন বিজেপির স্ট্র্যাটেজি। সোমবার বাংলার এই বিজেপির এসকেপ রুট কিন্তু তৈরি হয়ে রইল, আগের দিনই তারা তৈরি করে রাখলেন। অ্যাডভান্স প্ল্যানিং আর কি। আলোচনা যে মুহূর্তে শুরু হবে, নিশ্চিত তারা রোহিঙ্গা, অনুপ্রবেশ, লাভ জিহাদ, ধর্মান্তকরণ, 2 সন্তান নীতি নিয়ে আলোচনার দাবি জানাবে। এবং স্বাভাবিকভাবে এইগুলোর একটাও সরকারের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব হবে না। এবার তারা প্রস্তাব দিলেন, সেটা সরকার মানল না, তাহলে তো কি হবে? সেটা তো একদম চেনা অঙ্ক, ওয়াকআউট। এটাই তো এতদিন হয়ে এসছে, একদম বাঁধা একটা রাস্তা। এটা কিন্তু অনুমান, জানেন তো, মানে ইতিপূর্বে যা যা দেখেছি এবং যেভাবে ঘটতে দেখেছি, সেটার ধারাবাহিকতা বজায় রাখলে এটাই কিন্তু এসে দাঁড়ায়। তাই আপনাদের সামনে শেয়ার করলাম এটা। এবার বিজেপি সোমবার এটাই করবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এটা ছাড়া আর কোনো পথও কি তাদের সামনে খোলা রয়েছে? দেখছি না তো। আজকে আমরা প্রতিবাদ করছি, এখানে কিন্তু হিন্দু বা খ্রিস্টান বা শিখ এই বিষয়টা নয়, এটা অন্যায়, এটা করা হচ্ছে, হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে। ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী এই খেলাটা খেলছেন, অনুপ্রবেশদের ঢোকানো হচ্ছে, রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন, বারবার বলা সত্ত্বেও 72টা চেকপোস্টের জমি বিএসএফকে দেওয়া হচ্ছে না। এটা হচ্ছে, এটা কোনো হিন্দুত্বের কার্ড খেলছি আমরা নয়, উইচ ইজ ফ্যাক্ট। আমরা সেটা বলছি। কদিন আগে যেরকম ফিরহাদ হাকিম আমাদের বলেছিলেন অ্যাসেম্বলি থেকে বেরিয়ে যান, ফিরহাদ হাকিমের মতো মানুষরা আমাদের কদিন বাদে বলবেন পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যান। আমরা কতগুলো শব্দ খুব বারবার করে বলেছি, একটা জিহাদ, একটা হচ্ছে সালিশি বিচার ব্যবস্থা, একটা তালিবানি শাসন, চোপড়া থেকে আরিয়াদহ, এই শব্দগুলো। ও আমি এর মধ্যে শুনেছি কি জিজিয়া কর,
কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ অবধি আপনি বিজেপি করলে আপনাকে জিজিয়া কর দিয়ে আপনাকে ওখানে থাকতে হবে। মানা যাচ্ছে না রে। লাইন হিন্দুত্বের নয়, লাইন ভারতীয়ত্বের, লাইন ভারতীয় সংস্কৃতিকে বাঁচানোর লক্ষ্যে। এবার ভারতীয় সংস্কৃতির সাথে হিন্দুত্বের একটা সরাসরি যোগ আছে, ফলে ব্যাখ্যা আপনার মতন হতে পারে, কিন্তু ভারতবর্ষকে এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে কিছু কথা সামনে নিয়ে আসতে হবে। কিন্তু মুসলিমদের মধ্যেও তো অনেক মানুষ আছেন যারা বুদ্ধিজীবী, এগিয়ে থাকা সমাজের অংশ। কোনোদিন দেখেছেন তাদের প্রতিবাদ করতে? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শঙ্কর ঘোষ যেভাবে বলছিলেন না, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল এরপর না তিনি বলেন যে আরে তারা হিন্দুত্ব নিয়ে কিছু বলছেন না, তারা ভারতীয়ত্ব নিয়ে বলছেন। আর ভারতীয়ত্ব মানেই যে হিন্দুত্ব তাদের কাছে, এটা না বললেই নয়। এটাই তিনি বলতে যাচ্ছিলেন, আর একটু হলে বলে ফেলতে বলেননি, তাই জন্যে আমি বলে দিলাম। দেখুন, মাথা ভাঙায় বিজেপি কর্মীর ওপর যৌন নির্যাতন, চোপড়ায় বিজেপির সালিশি, আর তার সঙ্গে বিজেপি কর্মীদের থেকে জরিমানা আদায়ের অভিযোগ। সব কিছুকে মানে সব কিছুর মধ্যে একটা একটা শব্দ জুড়ে দেওয়া হয়েছে। কোথাও রোহিঙ্গা, কোথাও তালিবান, কোথাও লাভ জিহাদ, আর কোথাও জিজিয়া কর। সব কিছুকে মিলিয়ে ওই লাভ জিহাদের ন্যারেটিভটা তৈরি করতে চাইছে বিজেপি। লাভ জিহাদ শব্দটা বেশ তাদের কাছে জবরদস্ত লেগেছে, জানেন তো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এটা রাজনৈতিক লাইন। 2015 ওই বিহার নির্বাচনে এই প্রচারটা কিন্তু তারা প্রথম এনেছিল মার্কেটে, ধোপে টেকেনি। বিজেপি ইস্যুটাকে ছাড়েনি। এবার বিধানসভায় লাভ জিহাদ ইস্যু বিজেপি কোনো প্রস্তাব হিসেবে কিন্তু আনছে না, আনবেও না, কিন্তু প্রতিবাদ হিসেবে আনবে। ইস্যুটাকে তুলে ওয়াকআউট করতে পারে। এখানে দেখুন এটা কেন করবে, কেন তারা বড় করে প্রস্তাব আনবে না, তার কারণ তো আপনারা জানেন যে ওখানে গিয়েও ব্যাপারটা খুব একটা হালে পানি পায়নি। উল্টে এটার জন্য যে বিভিন্ন রকম বিরোধী বক্তব্য শুনতে হবে, সেটা তাদের উদ্দেশ্য তো মেনলি এই যা যা এখন তাদের অস্বস্তিতে ফেলার ইস্যু যেগুলো উঠবে সেগুলোকে কাটানো। সেখানে এমন কিছু তারা করতে চাইবেন না যেটা তাদের উল্টে কোথাও গিয়ে অস্বস্তিতে ফেলে দেয়। অথচ এমন একটা কিছু করতে হবে যেটা প্রচ্ছন্নভাবে তাদের কিন্তু ওই 26-এর নির্বাচনে সুবিধা দিতে পারে। এমন কিছু একটা বীজ পুঁতে দিতে হবে যেটা এখন থেকে আস্তে আস্তে জল টল দিলে 26-এ গিয়ে মহিরুহ হবে। দেখুন, গতকাল থেকেই 3-4টে ছোটো ছোটো চারা তারা পুঁতেছেন আর কি। জল টল এখন 2 দিন দেওয়া হবে। তারপর শীতকালীন অধিবেশনে সব দিক বিচার বিবেচনা করে বিল আনবেন অগ্নিমিত্রা পাল। লাভ জিহাদ বিরোধী বিল বলে তো কিছু হয় না, বিলটা আসবে ধর্মান্তকরণের বিরোধিতায়। এবার যদি রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে সংখ্যার লড়াইয়ে নিশ্চিতভাবেই বিলটা হেরে যাবে, যদি আদৌ ভোটাভুটি পর্যন্ত ব্যাপারটা যায়। কিন্তু ইস্যুটা তো বেঁচে থাকবে। এই বিষয়টা বাঙালির আলোচনার মধ্যে ঢুকে পড়বে, সেটাই তো চাইবে বিজেপি। নিন্দে করুক, সমালোচনা করুক, ইউ ক্যান লাভ ইট, ইউ ক্যান হেট ইট, কিন্তু আলোচনাটা যেন ওই লাভ জিহাদ আর ধর্মান্তকরণ নিয়েই হয়। এটা রাজনৈতিক দলগুলো কিন্তু এই ইস্যুটাকে মানে এই কৌশলটাকে খানিকটা বুঝতেও পেরেছে। এবার মুশকিল হচ্ছে বহু ইস্যু আছে জানেন তো, আপনি দেখতে পারেন, বুঝতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে সেটাকে আটকানোটা খুব মুশকিল হয়ে যায়। এবং তখন সেইটাকে আটকাতে সম্ভব না হলে নিজেদের প্রতিরোধের ব্যবস্থা করতে হয়, নিজেদের প্রতিষেধক খুঁজতে হয় যাতে নিজেরা ঠিকঠাক থাকেন আর কি। তো বামেরাও মনে হচ্ছে এই ব্যাপারটা তারা বুঝতে পেরেছে। সুকৌশলে এইভাবেই যে বিজেপি উগ্র হিন্দুত্বের বীজ বুনতে চাইছে, এটা তাদের বিশ্লেষণে উঠে এসছে। কারণ তাদের মনে হয়েছে যে বাংলার জমি যথেষ্ট উর্বর, তারা নিজেরা যথেষ্ট দুর্বল, তৃণমূল এই এমন অবস্থানে রয়েছে যেখানে বিজেপির পক্ষে এই বিষয়গুলো তুলে দেওয়া এবং সেটা মানুষের মনে গেঁথে দেওয়া খুব সহজ। এবার এটা যদি একবার গেঁথে যায়, আলটিমেটলি ভোটের বাজারে তাদের দুর্দশা যে আরও বাড়বে
সেটাও কিন্তু তারা পরিষ্কার বুঝতে পারছে। মানুষ মানুষকে ভালোবাসবে, ভালোবাসার সময় সে খুঁজে নেবে যে তুমি আরে তোমার বুকে কী লেখা আছে, হিন্দু না মুসলমান। এই সমস্ত অবৈজ্ঞানিক একেবারে প্রাচীন মধ্যযুগীয় চিন্তা তা ওরা ফিরিয়ে আনার চেষ্টা করছে, সমাজের মধ্যে বিভাজন চেষ্টা করছে এবং সেই বিভাজনের তত্ত্বকে উস্কে দিয়ে দেখবেন উত্তরবঙ্গকে জুড়ে দাও উত্তর পূর্বের সঙ্গে, মালদাকে জুড়ে দাও বা ঝাড়খণ্ডের সাথে, এগুলো খুব প্ল্যান্ড। কেন ওরা পশ্চিমবঙ্গ জমিটাকে ওদের কাছে ফার্টাইল মনে হয়েছে। এই ফার্টাইল মনে হয়েছে তার কারণ এতদিন মমতা ওদের এই জমিটা তৈরি করে দিয়েছে। একটা খোলা স্টেটমেন্ট দিক বিজেপি যে আমরা বঙ্গভঙ্গ চাই না, বিষয়টা তো তা নয়। অ্যাকচুয়ালি বিজেপি তো বঙ্গভঙ্গ চায়, তাদের নেতাদের মুখ থেকে তো সেই কথাগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন, বিজেপি বাংলায় 2,33,00,000 ভোট পেয়েছে এবার, আর মুসলিমরা বিজেপিকে ভোট দেননি এটা তো ধরে নেওয়া যায়, এটা তারা নিজেরাও বিশ্বাস করেন এবং সেই জন্যই এটা ধরে নিয়েই বিজেপি মোটামুটি হিসেব করেছে যা পেয়েছে তারা পুরোটাই হিন্দু ভোট। এবার মানুষকে দেখুন, মানে আলোচনাটা করতে করতে একটা জিনিস হচ্ছে, ভেতরে ভেতরে একটা জিনিস খারাপ লাগছে জানেন তো, মানুষকে এইভাবে হিন্দু মুসলিমে ভেঙে আলোচনা করছি, এটা সিরিয়াসলি ভাল লাগছে না ধর্মের ভিত্তিতে এই আলোচনাটা। কিন্তু মুশকিল হচ্ছে এই মুহূর্তে এটা তো বাস্তব, এটার থেকে আপনি আমি মুখ ফিরিয়ে থাকতে পারবো, রাখতে পারবো? পারবেন আপনি। যদি আমরা মুখ ফিরিয়ে থাকিও এই মুহূর্তে তো কেউ না কেউ আমাদের ঘাড় ধরে বিষয়টার দিকে তাকাতে বাধ্য করবে। তার থেকে একটু নিজেরা যুক্তি দিয়ে বিষয়টা বুঝতে পারলে তাতে অন্তত নিজেদের জায়গাটা পরিষ্কার থাকে আর কি। দেখুন, মুসলিমরা ভোট দেয়নি তাই মুসলিমদের জন্য কাজ করব না, এটা কিন্তু গোটা দেশের বিজেপি নেতাই বলতে শুরু করেছেন, গোটা দেশে। দেখুন শুভেন্দু অধিকারী এখানে কি বলেছেন, বলেছেন জো হামারে সাথ হাম উসকা সাথ। বিজেপির সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার প্রস্তাবও তো শুভেন্দু অধিকারী তুলেছেন সেই সময়। অথচ দেখুন, আইন সংবিধান সব কিছু অনুযায়ী একজন নাগরিকের যা প্রাপ্য তিনি তো তা পাবেন। তিনি হিন্দু হন, তিনি মুসলিম হন, তিনি খ্রিস্টান হন, তিনি যা খুশি হন, আমাদের দেশের নাগরিক হলেই সবার সমান অধিকার। বিজেপি নেতারাও তা জানেন, মানেনও। তাহলে তারা এইভাবে একটা ধর্মান্তকরণের অভিযোগ বা ধর্মীয় মেরুকরণের কথা বলে চলেছেন কেন? কারণ হিন্দু ভোটকে আরও জমাট করতে হবে ভোটের অঙ্কে, এটাই হচ্ছে বিশ্লেষণ। এর মধ্যে কিন্তু কোনো রকম গোঁড়ামি নেই, এর মধ্যে অঙ্ক আছে, নিখাদ ভোটের অঙ্ক। তৃণমূলের সাথে বিজেপির ভোটের ব্যবধান 40 লক্ষের কিছু বেশি, মানে এর মধ্যে যদি 20 লক্ষ ভোট ইধার উধার হয়ে যায়, বিজেপি যদি তাদের পক্ষে 20 লক্ষ নিয়ে আসতে পারে ওই 40 লক্ষের মধ্যে থেকে, তাহলেই তো রাজ্যের চিত্রটা অন্যরকম লাগবে। সোজা সবটা অঙ্ক। দেখুন, বিধানসভা লোকসভার আসন সংখ্যা যাই বলুক, এই মানুষের সংখ্যা এটা কিন্তু ভোটের অন্যরকম একটা হিসেব দিচ্ছে, অন্যরকম একটা সম্ভাবনার জায়গা খোলা রাখছে। তৃণমূলের নিজের হিসেবেই তো বলছে যে শহরাঞ্চলের শিক্ষিত মধ্যবিত্ত তাদের ভোট দেয়নি, মানে শিক্ষিত বাঙালি বিজেপির কথায় কান দিতে শুরু করেছে, এটা তাদের মনে হতে শুরু করেছে। এবার শুভেন্দু অগ্নিমিত্রারা অন্য কিছু না পেয়ে খড়কুটোর মতো হিন্দুত্ব আঁকড়ে বসে আছেন। এই বিশ্লেষণটা যে এত সহজ নয় এটা কিন্তু তারা বুঝতে পারছেন এবং সেই জন্যে এই যাবতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এই যে বিভিন্ন সিদ্ধান্ত, সতর্কীকরণ, নিজের দলের লোকেদের বকাবকি করা, আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া সবাইকে, সে পুলিশ হোক প্রশাসন হোক সবাইকে, এই যে উচ্ছেদ, এই যে যাবতীয় বেআইনি কিছুর বিরুদ্ধে যে একটা কঠোর অবস্থান নেওয়া, দক্ষ প্রশাসকের একটা রূপ নিতে চাওয়া, এই সব কিছুর পেছনে তো রয়েছে এই অঙ্কটাই, সিঁদুরে মেঘ যে অঙ্কের মধ্যে রয়েছে। দেখুন, বিজেপি হিন্দু ভোটকে আঁকড়ে ধরতে চাইছে বা চাইবে, এটা খুব সহজ সরল একটা স্টেটমেন্ট, সবাই জানে। এবার হিন্দু ভোটও যদি বিজেপিকে আঁকড়ে ধরতে শুরু করে তাহলে কিন্তু হিসেবটা গুলিয়ে যেতে পারে, এটা তৃণমূল বুঝতে পেরেছে। ইনফ্যাক্ট এটা বামেরাও বুঝতে পেরেছে, ওই জন্যই বিকাশ ভট্টাচার্য এই কথাগুলো বলছিলেন। এবার সোমবার বিজেপি কি করবে সেটা দেখেই কিন্তু বোঝা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কোন লক্ষ্যে কোন দিকে হবে। তাই সোমবারের জন্য অপেক্ষা করতে হবে, জানেন তো। তবে এই ফাঁকে যে চুপ করে বসে থাকবো তাও তো হতে পারে না। হ্যাঁ, অপেক্ষারও তো অনেক রকম মানে হয়।
অনেক রকম বিষয় থাকে। তাই চলুন না এই ফাঁকে সেই কথাগুলোই না হয় বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। আচ্ছা বলুন তো, ব্রিটিশরা আমাদের দেশ ছেড়েছে কত বছর হলো? নয় নয় করে ৭৭ বছর হতে চললো। ব্রিটিশদের ফেভারিট স্টাইল, রুল, স্ট্র্যাটেজি কী ছিল জানেন আপনারা? ডিভাইড অ্যান্ড রুল, ভাঙো আর শাসন করো। ওই একসঙ্গে থাকলে তাদের ভাঙাটা কঠিন, টুকরো টুকরো করে দাও, আলাদা আলাদা করে দাও, যখন খুশি যেখানে খুশি ভেঙে দাও। এখনকার নেতারা কিন্তু ব্রিটিশ কৌশলটাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে ওই ডিভাইড অ্যান্ড উইন করছেন, ভেঙে দিচ্ছেন, জিতছেন। এটা ভোটের অঙ্ক, ভোটের স্ট্র্যাটেজি। এখন শাসন তো ওই ভোটে জিতেই আসে, তাই না? তখন একরকমভাবে আসতো বন্দুকের জোরে, এখন সেটা অন্যরকমভাবে আসছে। এইটুকুনি যা ফারাক। দেখুন এখন এটা তো পরিষ্কার, আপনারা বুঝে গেছেন, কোনো রাজনৈতিক দল সব মানুষের কথা ভাবে না। সবটা কিন্তু কোট আনকোট বললাম, খেয়াল রাখবেন। সব মানুষের ভোট পাওয়ার আশাও করে না কোনো রাজনৈতিক দল। তারা যেটুকুনি প্রয়োজন, জিততে গেলে যেটুকুনি দরকার সেটুকুনি পেলেই তারা খুশি। এটাকে না বলে পার্সেন্টেজ থট, পার্সেন্টেজের হিসেব। যতটুকু দরকার ততটুকু, বাড়তি শক্তিক্ষয়, বাড়তি প্রত্যাশা, বাড়তি কথা বলা, বাড়তি বলপ্রয়োগ, কোনো কিচ্ছু না। বাড়তি কিছুতে যাবেন না, যেটুকুনি দরকার শুধু সেটুকুনি, ওইটুকুনি পেলেই হলো। আর বাকি মানে নিজের যেটুকুনি, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তা যায় গো, এইটা এখন কিন্তু ভোটের থিম সং, জানেন তো? ফলে অল্প যেটা তার নিজের, সেটা যাতে না যায় সেই দিকেই সবার নজর। ওটুকুনি আমার কাছে থাক, বাকি যেটুকুনি রয়েছে সেটা টুকরো টুকরো হয়ে যাক, ওটা আমার দরকার নেই। ওটা কিন্তু আবার ওটা কারুর কাছে একত্রিত হোক, এটাও তারা চান না। ওটাকে টুকরো টুকরো হয়ে যেতে হবে। তাহলেই দেখুন একদম অঙ্কের হিসেবে পরিষ্কার। তখন আপনার কাছে যা আছে ওই বাকি অনেকের কাছে সব তো আলাদা আলাদা করে আছে, একসঙ্গে তো সেটা কখনো যাতে না হয়, তাহলে আপনাকে টপকে যাওয়ার কোনো চান্সই নেই। মাথার চিন্তা এইটুকুনি। দেখুন ফুটবলে যেরকম এক একজন কোচ এক এক রকম করে স্ট্র্যাটেজি করেন খেলায় জেতার জন্য, রাজনীতিতেও কিন্তু ওরকম, জানেন তো? এক একটা দল এক এক রকম কৌশল নেয় কেউ, এবং কৌশলটার মধ্যে রাজনীতির কৌশলের একটাই জায়গায় সবার মধ্যে সমান, ওই বললাম নিজেরটা ঠিকঠাক রেখে অটুট রেখে বাকিদেরটা ভেঙে দাও। তাই কেউ হিন্দু মুসলিমে ভাঙে, কেউ ধনী গরিবে ভাঙে, কেউ আবার জাতের হিসেবে ভাঙে, যার যেরকম স্ট্র্যাটেজি। এই রাহুল গান্ধী তিনি সংসদে চ্যালেঞ্জ ছুড়েছেন যে জাত গণনার হিসেব তিনি সংসদে পাশ করিয়েই ছাড়বেন। সে না হয় ছাড়লেন, তারপর কি হবে? রাহুল গান্ধীর রাজনৈতিক বক্তব্যগুলোতেই পরিষ্কার, জানেন তো, যে কংগ্রেসের কাছে হয়তো একটা হিসেব রয়েছে ব্যাপারে। দেশের অনগ্রসর শ্রেণীর মানুষ তারাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আর্থিক দিক দিয়ে তারাই পিছিয়ে আছে। ফলে এইবার হিন্দুদের মধ্যে থাকা এই অনগ্রসর ভোট নিজেদের দিকে যদি টানতে পারা যায়, তাহলে দুটো টার্ম অন্তত জিতে আসার চিন্তা থাকবে না। আর কেন সেটা বুঝতে পারলেন? আগের থিওরিটা, নিজেরটা অটুট রেখে অন্যেরটা ভাঙো। রাহুল গান্ধীর অবশ্য নিজেরটা অটুটের জায়গাটা এখন আর খুব একটা নেই, আগেই অন্যরা তাদের ভেঙে রেখেছেন। তাই তিনি এখন যে স্ট্র্যাটেজিটা করছেন বেসিকটা তাই, ভাঙো অন্যকে, কিন্তু ভেঙে নিজের দিকে টানো। আর চিরশত্রু বিজেপির ভোট ব্যাংক তাতে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে সেটা তো ছোট হয়ে গেল, তার পার্টটা আমার দিকে চলে এলে আমারটা বড় হয়ে গেল, তারপর সেটাকে ধরে রাখো। একদম ভাবনাটা রাজনৈতিক দিক থেকে কিন্তু পারফেক্ট আছে, রাহুল গান্ধী মোক্ষম ভেবেছেন। কিন্তু ঘটনা হচ্ছে রাহুল গান্ধী নিজে কি, অত হইচই হলো, সব কিছু হলো, এটা তো মাথায় রাখতে হবে। রাহুল গান্ধী নিজে একজন ব্রাহ্মণ। 2017 গুজরাতে ওই বিধানসভা ভোটের সময় তিনি তো পইতে দেখিয়েছিলেন সবাইকে, গোত্র বলেছিলেন। তার মানে
রাজনীতিকরা আমাদের সামনে যে দৃশ্যটা তৈরি করেন তা সব সময় কিন্তু বাস্তব চিত্রের সাথে মেলে না। দেখবেন খেয়াল করে, মনে হয় যে কথাটা তারা বলছেন সেটা তারা নিজেরা তার প্রতিভূ হয়ে বলছেন, আদতে ব্যাপারটা ঠিক সেরকম না। রাজনীতিতে এটা হয়, এটা মাথায় রাখবেন। দেখুন, এটাই কিন্তু সুপ্রিম কোর্টও তার সাম্প্রতিক পর্যবেক্ষণে বলেছে। তারা বলেছে যে এই যে তপশিলি জাতি আর উপজাতি সংরক্ষণ, সেটা কি সত্যিই ওই প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছচ্ছে, নাকি কিছু মানুষ প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণ ভোগ করে ফুলে ফেঁপে উঠছে, আর কিছু মানুষ সংরক্ষণের সুফল না পেয়ে এখনও অন্ধকারে রয়ে গেছে। যারা সংরক্ষণ পেয়ে গেছে, অর্থাৎ ক্রিমি লেয়ার, যাদের ওই মালাইটা আর কি যারা খেয়েছে আর কি, তাদের এই দুধের মাঠার মতো চেঁচে ফেলে সংরক্ষণের আওতার বাইরে নিয়ে আসা উচিত বলে পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। এবার এটা আপনি ভাবতেই পারেন যে সর্বোচ্চ আদালত কোন সময় কিসের প্রেক্ষাপটে এই বিচারটা করছে। আসলে কি হয়, আসল তো মানুষ, সেই মানুষের কোনো মানে এখানকার মানুষ ও অন্য জায়গার মানুষ, অভিজ্ঞতা আপনি যখন নেবেন না, তখন গোটা বিশ্বটা আপনার সামনে একটা শিক্ষালয়। যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারেন, শেখার মধ্যে কোনো ভুল নেই। এবং সত্যি কথা বলতে কি, কিছু কিছু জিনিস সব জায়গার ক্ষেত্রেই সমান। ফলে বাইরের কোনো জিনিস যে আমাদের কখনো প্রভাবিত করবে না, আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করবে না। হয়তো কেউ যদি একটা ভুল করেছে, সেই ভুলটা দেখেও কিন্তু নিজেদের শিক্ষা নেওয়া উচিত, কারণ আমরা যাতে সেই ভুলটার পুনরাবৃত্তি না করি। ফলে এই যে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলন করতে গিয়ে যা যা কাণ্ড কারখানা হয়েছে, গোটা দেশটা যেভাবে অস্থির হয়ে উঠেছিল, সেটাও কি কোথাও গিয়ে প্রভাবিত করছে না? ভাবনা চিন্তার আগলটা খুলে দিচ্ছে না? এটা কি বোঝাচ্ছে না? ওখানে কি বক্তব্য ছিল, যারা মুক্তিযোদ্ধা তাদের পরিবার বছরের পর বছর সংরক্ষণ ভোগ করে কেন আসবে? যারা মুক্তিযুদ্ধে লড়েছিলেন তাদের পর তো অনেকগুলো প্রজন্ম চলে গেছে, এখনও তাদের বাড়তি সুবিধা দেওয়ার তো কোনো মানে হয় না। যারা লড়েছিলেন, ধরা যাক তারা তাদের সন্তানদের বা তাদের পরিবারকে সেই সময় কোনো সময় দিতে পারেননি, দেশের জন্য আত্মত্যাগ করতে গিয়ে নিজের পরিবারকে ভাসিয়ে দিয়েছিলেন। পরের কয়েকটা প্রজন্মকে হয়তো দেখা যেত, তারা সেই সুযোগ পেয়েছেন। কিন্তু এখন তো সবাই সমান, এখন তো মুক্তিযুদ্ধের সেই পরিস্থিতি নেই, সবাই তো সুবিধাটা পেয়ে গেছেন। তাহলে এখনও কেন সেই একই নিয়ম চলে আসবে? এইগুলোই হচ্ছে চিন্তাভাবনার কোথাও গিয়ে সুইচটা অন করে দেয়। এক্ষেত্রেও সেটা হয়েছে কি না সেটা বলতে পারবো না, কিন্তু কোথাও গিয়ে যেন দুটো বিষয়ের মধ্যে, চিন্তাভাবনার মধ্যে একই রকম একটা যুক্তি খুঁজে পাচ্ছি, জানেন তো। সংরক্ষণ, কোটা, এই কোটা বিরোধী আন্দোলনেই উত্তাল হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের 56% কোটা ব্যবস্থাকে 7% নামিয়ে আনার পরামর্শ দিয়েছে সে দেশের শীর্ষ আদালত। কোটা নিয়ে আলোচনা আমাদের দেশেও কম নেই। এই আবহেই এবার দেশের কোটা সংস্কারে অতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চের পর্যবেক্ষণ, প্রজন্মের পর প্রজন্ম সংরক্ষণের সুবিধা যারা পান তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য। রাজ্যের সিদ্ধান্তের কথা বলা হলেও তাৎপর্যপূর্ণভাবে 2005 সালের শীর্ষ আদালত বলেছিল, তপশিলি জাতির শাখা বা উপশাখা নির্ণয়ের ক্ষেত্রে রাজ্যগুলির কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার নেই। কিন্তু সুপ্রিম কোর্টের এবারের পর্যবেক্ষণ বলছে, সংরক্ষিত শ্রেণীর মধ্যে যারা অতিপ্রান্তিক তাদের জন্য করা যেতে পারে বিশেষ সংরক্ষণ। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে কোটা রয়েছে। অভিযোগ, অনেক সময় পিছিয়ে পড়ার তালিকায় থাকা আর্থিক সচ্ছলরাও সুবিধা পাচ্ছেন, আবার অতিপ্রান্তিক অনেকেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র তালিকায় নাম না থাকার কারণে। এই আবহে সংরক্ষণ নিয়ে শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তপশিলি জাতি বা উপজাতি প্রতিনিধিদের ক্ষেত্রে যিনি সংরক্ষণের সুবিধা পেয়েছেন তার সন্তানরা সেই সুবিধা পাবেন না। আবার যারা সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের সন্তানদের বিশেষ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। আদালতের পর্যবেক্ষণ, প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণের সুবিধা যারা পেয়েছেন তারা ক্রিমি লেয়ার। কিছু মানুষ সংরক্ষণের সুবিধা একতরফাভাবেই পেয়েছেন, এমনটাই মনে করছে সুপ্রিম কোর্ট।
বিশেষজ্ঞদের মতে এই পর্যবেক্ষণের একাধিক দিক রয়েছে। একদিকে যেমন প্রজন্মের পর প্রজন্ম স্রেফ জাতিগত শংসাপত্রের কারণে আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও সংরক্ষণের সুবিধা পাচ্ছিলেন এক শ্রেণীর নাগরিক, তাদের নাম এবার বাদ যেতে পারে। আবার তপশিলি জাতি জনজাতি উপশ্রেণীর মাধ্যমে আর্থিকভাবে অতিপ্রান্তিকরাও এবার সংরক্ষণের সুবিধা পেতে পারবেন। কিন্তু এই ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যগুলোর ওপর ছেড়েছে আদালত। জানিয়ে পর্যবেক্ষণে ভিন্নমত প্রকাশ করে বিচারপতি ত্রিবেদী বলেছেন, বহু ক্ষেত্রেই দেখা যায় তপশিলি জাতি উপজাতির তালিকা প্রস্তুতে রাজনীতির প্রভাব থেকে যায়। উপশ্রেণী করতে হলে প্রয়োজন চিহ্নিত করার। রাজনীতির অঙ্কে বরাবরই এই চিহ্নিতকরণ নিয়ে বিতর্ক রয়েছে। ভোট বাক্সের কথা মাথায় রেখে নানা দাবি নানা মত বারবার সামনে এসেছে। দেশে জাতি গণনার দাবিটা অনেক দিনের। সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যগুলোকে বাধ্যতামূলক কোনো কথা বলেনি, বলেছে চাইলে রাজ্যগুলো করতে পারে। যেমন পশ্চিমবঙ্গ সরকারের তপশিলি জাতির তালিকায় রয়েছে 60টি জাতি, তপশিলি উপজাতির তালিকায় রয়েছে 40টি উপজাতি, ওবিসির ক্ষেত্রে 170 থেকে 175টি সম্প্রদায় রয়েছে সরকারি তালিকায়। এবার শীর্ষ আদালতের কথা অনুযায়ী উপশ্রেণী করতে হলে প্রয়োজন হবে চিহ্নিতকরণ, যা কিনা এই পর্যবেক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করা হচ্ছে। কারণ দেশে জাতি গণনা এখনও রাজনীতির অন্যতম ইস্যু। এবার জাত গণনা করতে গেলে কি করতে হবে? জনগণনা করতে হবে। আমাদের দেশে শেষ কবে জনগণনা হয়েছে খেয়াল আছে আপনাদের? আজ থেকে বহুদিন আগে, 13 বছর হয়ে গেল, 2011 সালে। এবার 2021-এ জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু এনআরসি বিতর্কে এনপিআরও অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টারও না মানার কথা বলেছিল রাজ্যের শাসক দল, সেটাও আপনাদের মনে আছে। এবং তারা তখন বলেছিল যে এইটা হচ্ছে আসলে কোথাও গিয়ে এনআরসির প্রথম ধাপ এনপিআরটা, সুতরাং এনআরসিকে যেরকম মানছি না এনপিআরও মানব না। মানুষও ভেবেছিল সত্যিই তো তাই, এনআরসির মতোই এটাও একটা ভয়ঙ্কর কিছু। এবার এনপিআর মানেই তো জনগণনা। রাহুল গান্ধীর দাবি অনুযায়ী যদি জাতি গণনার সঙ্গে জাত গণনাও হয় তাহলে কি হবে? বিহারে আদালতের নির্দেশে কিন্তু জাত গণনা হয়েছে, আর তাতে দেখা যাচ্ছে যে পিছড়ে আর অতি পিছড়ে বর্গ মিলিয়ে জনসংখ্যার প্রায় 50% অনগ্রসর ওবিসি। এবার জনসংখ্যা অনুযায়ী সংরক্ষণ দিলে, মানে সেই অনুযায়ী যদি সংরক্ষণ দেওয়া শুরু হয়, তাহলে তপশিলি জাতি উপজাতিরা তারা কেন ছেড়ে দেবে? কর্ণাটকে কংগ্রেস সরকারও কিন্তু জাত গণনা করেছে, সেটা রাহুল গান্ধীর রাজ্য, মানে তার সরকার রয়েছে, কংগ্রেসের সরকার রয়েছে, কিন্তু রিপোর্ট প্রকাশ করার সাহস পাচ্ছেন না মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। কেন? শোনা যাচ্ছে কংগ্রেসের ভেতরে এটা কি গণ্ডগোল লেগে গেছে। ওই ভোক্কালিগা লিঙ্গায়েত সম্প্রদায় জাত গণনার বিরোধিতা করতে শুরু করেছিল, তারা এখনও করছে। তার মানে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো জাত ভাঙা অঙ্ক সবসময় ভোটের হিসেব মিলিয়ে দেয় না। সব থেকে বড় কথা, অঙ্কটা না মাঝে মধ্যে দেখাতে হয়, সলভ করতে কি সবাই চায়? এই জাত গণনা হচ্ছে সেই রকম একটা অঙ্ক, যেটা দেখানোর জন্য, খাওয়ার জন্যে না। ওই দেখানোর দাঁত হাতির আর খাওয়ার দাঁত আলাদা থাকে না, এটা হচ্ছে সেরকম। এটা খাওয়ার দাঁত না, দেখানোর দাঁত। আমি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের মধ্যে আমি একটা এসসি ক্যাটাগরির মধ্যে পড়ি। আমরা তো, আমি দেখছি ওই কিছু লোক ছাড়া সবাই তো পিছিয়ে আছে। আর উত্তরবঙ্গ তো অ্যাজ এ হোল, কাস্ট, ক্রিড, রিলিজিয়ান সব কিছু ছেড়ে গোটাই উত্তরবঙ্গ বঞ্চিত। তবে আমাদের প্রতি দয়া হবে কলকাতা কেন্দ্রিক সরকারের, তার অপেক্ষায় চাতক পাখির মতো হবে। যদি উদ্দেশ্য থেকে থাকে সাংবিধানিকভাবে আমরা যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ তাদের সাহায্য করে সামনে নিয়ে আসবো, সামাজিক ন্যায় যাকে বলা হয়, সোশ্যাল জাস্টিস, তাহলে সরকারকে এটা সততার সঙ্গে করতে হবে। এবং সরকার এটা কতটা সততার সঙ্গে করবেন এই নিয়ে প্রশ্ন আছে। ইতিমধ্যে ওবিসি নিয়ে একটা রায় আছে কলকাতা হাইকোর্টে, তা নিয়ে সুপ্রিম কোর্টে আছে, সে দেখা যাক কী হয়। কিন্তু রাজ্যের প্রশাসন দুর্ভাগ্যজনকভাবে কোনো কাজ সততার সঙ্গে করতে পারেন না। তার কারণ প্রশাসনের মাথায় যিনি বসে আছেন তার সবসময় ধান্দা হচ্ছে কি করে আমি যেভাবেই হোক ক্ষমতায় থাকবো, তারই অপত্য পরিণতি। বিকজ দ্য সিপিএম এক সময় বলতো সর্বহারা। আমরা মনে করি সেই শেষ শ্রেণীতে দাঁড়িয়ে থাকা লোকটার কথা ভেবে তৃণমূল কংগ্রেস কাজ করার কথা মনে করে। তৃণমূল তাদের কথা ভেবে তারা পলিসি তৈরি করেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকের অবজারভেশনের সঙ্গে আমাদের কোনো কনফ্লিক্ট নেই। কনফ্লিক্ট তো নেই, কিন্তু জাত গণনা জনগণনা এগুলো যদি শুরু হয় তখন অটোমেটিক কনফ্লিক্ট চলে আসবে। এটাই হচ্ছে মজা। বিচার সভার পর্যবেক্ষণ সেটা তো তাদের, আর রূপায়ণের দায়িত্ব আইনসভার, মানে রাজ্যের হাতে। এবার রাজ্যের হাতে যখন আসবে তখন দায়িত্ব বিধানসভার, আর কেন্দ্র যদি মনে করে তারাই সবটা দেখভাল করবে তাহলে দায়িত্ব পার্লামেন্টের। তাহলে এদেশে এই জাতি সংরক্ষণের ভবিষ্যৎ কী হবে? দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে তা নিয়ে যতই এরকম নেতাদের ভঙ্গি তো দেখলেন, কীরকম একটা অদ্ভুত মাছি তাড়ানোর ভঙ্গি না, ক্যাজুয়াল ব্যাপার আর কি, পাট করে বলে দিলাম ব্যাপারটা হয়ে গেল আর কি। গুরুগম্ভীর বিষয়, কারোর কোনো ব্যাপার নেই আর কি। এটা খুব সহজভাবে মানে আপনি বলতে বলতে মাথা গুলিয়ে যাবে, কিন্তু তাদের মনে হবে যে না ঠিক আছে, তাদের কথা শুনলে মনে হবে এটা জল ভাত, তারা জানেন কি আছে, এক কথায় শেষ। আরে আমরাই তো ভাবি ওদের কথা, ব্যাস শেষ। জাতি রাজনীতির বিষয়টা এতটা ক্যাজুয়াল নয়, কিন্তু যে এলাম দেখলাম আর জয় করলাম, এই নীতিতে যদি জাতি রাজনীতি চলতো তাহলে রাহুল গান্ধীর ওই প্রস্তাবিত জাতি গণনায় কেন্দ্রীয় সরকার হাই তুলতে তুলতে সম্মতি দিয়ে দিত, এত ঝামেলা ঝঞ্ঝাট হতো। এই যে এক্সপ্যান্ড করতে হলো কালকে অনুরাগ ঠাকুরের বক্তব্য, এই সমস্ত হতো, এত বাঘ বিতণ্ডা, গোটা বিষয়টা না মানে তখন আরেকটা জিনিস হতে পারতো জানেন তো। এই নেতাদের ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছে তারা সবাই না এখন সেই মানুষটাকে দেখে প্রভাবিত হচ্ছে, যে মানুষটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ভাইরাল, তার থেকেই তারা এরকম ক্যাজুয়াল ভঙ্গি পেয়েছেন। এবার সবার মধ্যে এরকম ক্যাজুয়াল ভঙ্গি দেখতে পাবেন। এবার এটাই এখন ট্রেন্ড, এবারের পুজো রাজনীতি সব কিছুর এটাই ট্রেন্ড হবে। আরে আপনারা জানেন ইউসুফ ডিকিচের কথা বলছি, এই তুরস্কের ওই ভদ্রলোক, ওই যে এলেন জাস্ট দাঁড়ালেন, দাম করে গুলি করলেন, তার ভঙ্গিতে নরেন্দ্র মোদীর সরকার রাহুল গান্ধীর প্রস্তাবে কিন্তু হ্যাঁ করে দিতে পারে, মানে তার ওই ভঙ্গিতে প্রভাবিত হয়ে যদি প্রভাবিত হতো ব্যাপারটা ওরকম ক্যাজুয়াল হতো, অথবা বাকি সবাই এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় সাট করে রাজি হয়ে যেতেন যে ঠিক আছে জনগণনা করুক না, কোনো ব্যাপার না, এনআরসি কোনো ব্যাপার না, এরকম বলছেন কি বলছেন না, কিন্তু বলা যায় না। যা দিনকাল আসছে, চারপাশে যা হইচই দেখছি এই ভদ্রলোককে নিয়ে, রাজনৈতিক নেতারা তো চিরকাল আমাদের ব্যাপারটা ওনার মতো করেই দেখেন, তারা আবার এটাও বলতে পারে ও আর এমন কি আজকেই আর আমি ভুল হয়ে গেছে আপনাদের এত কথা বলছি। ইউসুফ ডিকিচ ওই ওই জানেন তো তুরস্কের ওই শুটার, বাংলায় বললে বন্দুকবাজ, আমাদের রাজ্যে যারা গুলি করে যখন তখন টার্গেট উড়িয়ে দেয় তাদের মতো ভাড়াটে বন্দুকবাজ নয়, একদম খেলোয়াড়, পাক্কা খেলোয়াড়। এবার অলিম্পিকের এই 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে রূপো জিতেছেন, কিন্তু এইটা অবধি ঠিক আছে। আসল জিনিসটা কি, যেটা নিয়ে সবার ধারণ আমার মনে হচ্ছে এবার বদলে যাবে, সবাই মোটামুটি এবার থেকে ঠিক করে ফেলবেন কোনো জিনিসে সিরিয়াস হওয়ার দরকার নেই। ওই ডিকিচের মতো আপনি আসবেন, একটা ক্যাজুয়াল গোলগলা টি শার্ট পরে দাঁড়াবেন, পকেটের মধ্যে বাঁ হাতটা ঢুকিয়ে দেবেন, ধরবেন ঠাই, কোনো রকম গিয়ার নেই, কান ফান পরিষ্কার, চোখে স্পেশাল লেন্স নেই, দৃষ্টি স্থির। চারপাশে সবাইরা আমি যা দেখছি, তার এই হেলায় যে একটা অলিম্পিকের পদক জিতে যাওয়া যায় সেটা ইউসুফ শিখিয়েছেন। এই রকম একটা মেন্টালিটিতে সবাইরা মজে গেছেন, সবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যে সবাই বুঝে গেছেন এইটাই হচ্ছে আসল স্টাইল। কি আমরা এত বছর ধরে একটা জিনিসকে নিয়ে পড়ে থাকি, কি রাজনৈতিক নেতারা এত কিছু বোঝার, কি আমরা এত পড়াশুনো করি, কবে একটা পরীক্ষায় পাস করব। আসল ব্যাপারটা এই ভদ্রলোককে দেখে শিখুন, এই হচ্ছে আসল শের, বস দা বস। পার্কে হাঁটতে বেরিয়েছিলেন যেন, হঠাৎ মনে হলো যাই একটু অলিম্পিক থেকে মেডেল নিয়ে আসি, এলেন জিতে চলে গেলেন, দুম করে গুলি ছুড়লেন, রূপোর মেডেলটা নিয়ে বাড়ি চলে গেলেন। বিষয়টা একদমই এতটা সহজ না। হ্যাঁ, যারা যারা এটা ভেবেছেন, যারা যারা ভবিষ্যতে এই সমস্ত ভেবে ওই কোনো দিন স্কুটারে চাপেননি, দুম করে স্কুটারে চড়ে ফেললেন, যারা স্কুটারে চালান তারা সোজা রাস্তার বদলে এঁকে বেঁকে চালাতে শুরু করলেন, মাথায় হেলমেট পরা বন্ধ করে দিলেন, সব করবেন না প্লিজ। ইউসুফের প্রথম কথা একার ছবি ভাইরাল হয়েছে, হ্যাঁ,
তিনি রূপো জিতেছেন মিক্সড টিম ইভেন্টে, মানে একটা টিমে একজন মহিলা একজন পুরুষ প্রতিযোগী থাকেন, তার সঙ্গেও তার পার্টনার ছিলেন, ফলে একক কৃতিত্বে তিনি কিছু করেননি। ইউসুফের পকেটটা ওইভাবে হাতে রাখা ক্যাজুয়াল, ওই পকেটের মধ্যে বহু বছরের পরিশ্রম লোকানো রয়েছে। 2006 থেকে ভদ্রলোক শুটিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তুরস্কের হয়ে, আর 2008 থেকে তিনি অলিম্পিকে লড়েছেন। এখনও অবধি একটাও কোনো পুরস্কার পাননি, একটা মেডেলও পাননি। ইনফ্যাক্ট এবারের এই অলিম্পিকেও ব্যক্তিগত বিভাগে তিনি প্রথম 10-এ পৌঁছতে পারেননি, এই মিক্সড ইভেন্টটাই জিতেছেন। ফলে তাবল এইটাকে দেখে মানে অলিম্পিকের মতো আসরে এলেন, দাম করে উড়িয়ে দিলেন, এটা ব্যাপারটা অত সহজ না, ওইভাবে ভাববেন না। হ্যাঁ, ঠিক যাকে দেখে ওই ভিনি ভিডি ভিসি বলা হতো, জুলিয়াস সিজার, তিনিও রোমটাকে এরকম ইচ্ছে মতো করে কোনো রকম পরিশ্রম না করেই সব কিছু জিতে গেছেন, অত বড় সাম্রাজ্য তৈরি করেছেন। এরমও কিন্তু হয়নি, রোমান সাম্রাজ্য সহজে তৈরি হয় না। এইগুলো মাথায় রাখাটা দরকার। তাহলে গোটা ব্যাপারটার থেকে আমাদের শিক্ষণীয় কি কিছু নেই? এক্স্যাক্টলি আছে। এই যে ভদ্রলোকের যে 51 বছর বয়স, এটা তো ঠিক, এই বয়সে এসেও যে একজন মানুষ জেতার জন্য এতটা নাছোড়বান্দা হতে পারেন, এবং সেটা হলে বয়সটা যে কোনো বাধা নয়, সেটা ইউসুফকে দেখে বোঝা যাচ্ছে। তার দাঁড়ানোর ভঙ্গিতে যারা ক্যাজুয়ালনেসে ভুগছেন তারা ভুলে যাচ্ছেন যে তার এতদিনের পরিশ্রমটা, বহুবার ব্যর্থ হয়েছেন, থামেননি, দমে যাননি, অর্থাৎ শর্টকাটের কোনো রাস্তা নেই, ওখানে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু মজা কি জানেন, আমরা সব কিছুতে যেটা বলি, আরে এটা উনি আর কি করলেন, আমরাও পারি তো বটে। এই যে দেখুন না, যারা এই কোথাও গিয়ে বয়স নিয়ে রাজনীতিতে কত বছর বয়স অবধি থাকা উচিত, কত বছর বয়স অবধি থাকা উচিত নয়, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, মানে তৃণমূলের মধ্যে যেই নবীন প্রবীণ দ্বন্দ্ব, এবার তারা যদি এখন আস্তে আস্তে এই কোথাও ডিকিচের উদাহরণটা ভাবতে শুরু করেন, কী হবে বলুন তো? কারা কোন দিকে যাবে ব্যাপারটা, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট, ওই ক্যাজুয়ালনেস, ওটা তো আমাদের জন্মগত, এটা খুঁজে দেখে আপনাদের চিন্তা করতে হবে না, ওটা এমনি হয়েছে। এই যে আমাদের যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওএমআর শিটে ক্যাজুয়াল ভঙ্গিতে খালি খাতা দিয়ে দিয়েছিল, ভর্তি হয়ে গেছে, সব চাকরি পেয়ে গেছেন। আবার এই জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে তাকান, রেশন দুর্নীতির তদন্তে ইডি গ্রেফতার করেছে দেগঙ্গার তৃণমূল নেতাকে, তিনি তো এখন গ্রেফতার হয়েছে। তারপর আরও গ্রেফতার হয়েছে দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর ওরফে বিদেশ, তার ভাই আলিফ ওরফে মুকুল, এরাও গ্রেফতার হয়েছে। আজ আদালতে ইডির আইনজীবী কি দাবি করেছে জানেন? জ্যোতিপ্রিয় মল্লিক যখন এসএসকেএমে ভর্তি ছিলেন তখন নাকি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে প্রত্যেক মাসে সুদ বাবদ 10 লক্ষ টাকা জমা দিতে বলেন আনিসুরকে। কি ক্যাজুয়াল ভঙ্গি না? হ্যাঁ, এরকম একটা ব্যাপার, হাসপাতালে শুয়ে পুরো জিনিসটা। এবার প্রশ্ন করতে পারেন কিসের সুদ? জ্যোতিপ্রিয় মল্লিক কি দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতিকে টাকা ফাঁকা ধার দিয়েছিলেন নাকি? উত্তরটা হচ্ছে না। ইডি বলছে সুদ শব্দটা আসলে কোড ওয়ার্ড। রেশন দুর্নীতিতে জড়িত বিদেশ আর মুকুলের থেকে নাকি দুর্নীতির বখরা চেয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। বিদেশ আর মুকুল চাষি পরিচয় দিয়ে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি টাকা আত্মসাৎ করত। আর শুধু সরকারি টাকা হাতিয়ে নেওয়া নয়, আলিফের চালকল থেকে নাকি কৃষকদের নামে অতিরিক্ত চাল বরাদ্দ হতো। আর এই সব কিছুই নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম ভাঙিয়ে করতো আনিসুর আর আলিফ। এবার নাম ভাঙালে তো দাম দিতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএমে থাকাকালীন সেজন্যেই প্রত্যেক মাসে 10 লক্ষ টাকা করে নাকি দাবি করেছিলেন, এটাই ইডির অভিযোগ। এবার ইডি বলছে এই সমস্ত কিছুর প্রমাণ টমান তাদের কাছে আছে, থাকতে পারে। তারা কি প্রমাণ করবে, কতদিনে করবে, তারা জানে। অভিযোগ করেছে সেটা বললাম, আমি শুধু অন্য কথা ভাবছি, জানেন তো, মানে ক্যাজুয়ালনেস যদি শিখতেই হয় তাহলে তুরস্কের ইউসুফের কাছ থেকে শিখবো কেন বলুন তো? নিজেদের ঘরের লোকেদের কাছ থেকে কেন শিখবো না? বিচারাধীন বন্দি, অসুস্থ বলে কিরকম ক্যাজুয়াল ভঙ্গিতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন, সেই অবস্থায় দুর্নীতির বকরা চেয়ে ফেলছেন। এটা যদি সত্যি হয় তাহলে এর থেকে তিনি যে গোটা বিষয়টায় মানসিক চাপ টাপ ছেড়ে দিন। কি পরিমাণ ক্যাজুয়ালনেস মানে কি? চাপকে অস্বীকার, পাত্তাই দেন না, এর থেকে বেশি আর কেউ হয় নাকি?
তাই এদের ছেড়ে আমরা দেখা হয় না এই চক্ষু মেলিয়া, সেই করে ঘুরে বেড়াচ্ছি। গেঁয়োযোগী বলে কি জ্যোতিপ্রিয় মল্লিককে পাত্তা দেওয়া গেল না, সোশ্যাল মিডিয়ায় ওই ভাইরাল বিদেশি শুটারকে পুজো করতে হলো। এটা ঠিক হচ্ছে বলুন তো? রাজা রানীরা বসে আছে কালীঘাটে, তার সব ফ্র্যাঞ্চাইজি দেয়া আছে। রেশনের ক্ষেত্রে জ্যোতিপ্রিয়, শিক্ষার ক্ষেত্রে ও কোটি কোটি টাকার গাড়ি, সম্পত্তির পর সম্পত্তি। তৃণমূলের এই হচ্ছে হাল। এরা ভোট ক্যাপচার করবে, ভোট অর্গানাইজ করার জন্যই এরা তৃণমূলের নেতা, এবং সেই কারণেই টাকার মালিক, বেআইনি টাকার মালিক, আর বেআইনি টাকা এবং লুট, এটাই তৃণমূলের কাজ। কি অদ্ভুত না, আমাদের এখানে সব ওই কোথায় জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনছেন হাসপাতালে বসে অপারেট করছেন, কোথায় আর একজন কথা শুনেছিলাম ওই ঝাড়খণ্ডের জেলে বসে আছে, সেখান থেকে আমাদের এখানে অপারেট করছে। রিমোটে চলছে পুরো 4-5টা ক্যাজুয়াল ভঙ্গিতে। আর এটা যে শুধু উদাহরণটা মানে শুধু একা জ্যোতিপ্রিয় মল্লিক স্থাপন করেছেন এরা যেরকম তো না, তৃণমূল সরকার আর তৃণমূলের শ্রমিক সংগঠনও তো করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24শে জুন নবান্নে প্রেস কনফারেন্স করেছিলেন, বলেছিলেন ফুটপাত থেকে এই সমস্ত যারা জবরদখল করে রয়েছে তাদের উচ্ছেদ করতে হবে, বেআইনি নির্মাণ ভাঙতে হবে, আর সরকারি জমি জায়গা যারা দখল করে আছে তাদের উৎখাত করতে হবে। 3টে নির্দেশ: ফুটপাত, বেআইনি নির্মাণ, সরকারি জায়গা জবরদখল। এর মধ্যে ফুটপাত থেকে হকার তোলার নির্দেশটা রাজ্যের পুলিশ প্রশাসনের সব থেকে পছন্দ হয়েছিল। শুরু মানে মুখ্যমন্ত্রী বলতে না বলতেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছিলো। 24শে জুন সন্ধ্যে থেকে হকার তুলতে নেমে পড়েছিল পুলিশ। প্রথম রাতে পর ওই সমস্ত হকার উচ্ছেদের পর তারপরে 2 দিনও চলল। কিন্তু 27শে জুন মুখ্যমন্ত্রী আবার একটা প্রেস কনফারেন্স করে যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন, বলেন ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের 1 মাস সময় দেওয়া হোক। এই মাসখানেকের মধ্যে পুলিশ আর প্রশাসন মিলে একটা এদের সব পরিসংখ্যান নিয়ে এমন একটা ব্যবস্থা করুক এদের পুনর্বাসন দেওয়া যায়, তাহলেই তো সব জিনিসটা সুস্থ একটা সমাধান হয়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সঠিক, ইচ্ছেটা সদিচ্ছে। 27শে জুলাই মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা পার হয়ে গেছে, আজ তো 2রা আগস্ট। প্রশাসনের কাছে হকারদের ঠিকুজিকুষ্টি চলে এসছে নিশ্চয়ই, তাই তো হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর নির্দেশ যখন, তখন তো সেটা কার্যকর হওয়াই উচিত, তাই না? কিন্তু না, মজাটা কি জানেন? সার্ভে শুরু হচ্ছে আজ থেকে। কলকাতায় ওয়ার্ড ভিত্তিক সার্ভের প্রথম দিনে 11,700 হকার নাম নথিভুক্ত হয়েছে, এবং তার মধ্যেও হাজারো রকম অসঙ্গতি আছে। একজন হকারের নামে নাকি একাধিক দোকান রয়েছে। দেখুন, সে যাই হোক, গোটা বিষয়টা শুরু হলো এতদিন পর, মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শুরুই হলো না, শেষ তো ছেড়ে দিন। তাহলে হকাররা যে ফুটপাত দখল করে আছে সেই দখল জায়গাগুলো মুক্ত করার কি হবে, বা যাদের ফুটপাত থেকে তুলে দেওয়া হবে তাদের পুনর্বাসনের কি হবে? এটা কি কেউ ক্যাজুয়ালি নিয়েছেন? মুখ্যমন্ত্রীর কথা কি কেউ সিরিয়াসলি নিলেন না? কলকাতা পুরসভার মেয়র পরিষদ আর হকার সংগ্রাম কমিটির নেতাদের কথা শুনে মনে হচ্ছে দিল্লি তো এখনও দূরস্থ, বহু দূরস্থ। একদিকে সরকার, অন্যদিকে মানে সেই সরকারও তৃণমূলের, অন্যদিকে তৃণমূলেরই হকার ইউনিয়ন। 2 তরফের মধ্যে মতের অমিল এতটা, দুজনে পুরো উল্টো দিকে হাঁটছে। এবার আবার বলছি, দেখে কি মনে হচ্ছে জানেন তো? মুখ্যমন্ত্রীর কথাগুলোকে সবাই খুব ক্যাজুয়ালি নিয়েছেন। বিরোধী নেতারা বলছেন উচ্ছেদ আর পুনর্বাসন দুটোই নাকি ধামাচাপা পড়ে যেতে চলেছে। মানে ফুটপাতগুলোর যে অবস্থা ছিল 1 মাস আগে, আগামী 1 বছর পরে হয়তো সেই হালই থাকবে। এবং বিরোধীদের মতে গোটা বিষয়টায় প্রশাসন, হকার ইউনিয়ন সবাই মিলে এত ক্যাজুয়ালি নিচ্ছে, দেখে মনে হচ্ছে আমরাই নাকি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছিলাম শুধু। পশ্চিমবাংলার মতন রাজ্যেও প্রশাসক এবং পুলিশের মধ্যে একটা বড় অংশ বিজেপি এবং আরএসএস ঝুঁকে আছে। ফলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে বিকৃত করে এই রকম একটা উচ্ছেদ করছিলেন, যেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মনে হয়েছে যেটা মানুষ এইভাবে ক্ষিপ্ত হচ্ছে, বিরুদ্ধে যাবে। এটা চাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। প্রশ্ন হচ্ছে সার্ভে, সেটা আগেও হচ্ছিল, এখন হচ্ছে, একদমই ঢিমেতাল হয়নি। আমাদের সার্ভের যে কাজ সেটা পুরোদমে চলছে। এখানে কোনো
কনসিস্টেন্সি নেই, যেখানে কোনো প্ল্যানিং নেই, সেগুলো তো সমস্ত আইওয়াশ, মানুষকে বোকা বানানো, মানুষকে এইটা একটা ইমপ্রেশন দেওয়া। জীবিকা মানুষের ধ্বংস করে দাও, তারপর যদি রাখতে হয় আবার লাখ লাখ টাকা দাও, দিয়ে আবার বসো। মানে টাকা তোলার একটা ব্যবস্থাপনা হিসেবে রাজ্যের সরকার যেভাবে হকার উচ্ছেদের নামে জীবিকাকে ধ্বংস করেছে। কই রাস্তার উপরে তৃণমূলের পার্টি অফিস, বিশাল এসি, তাকে কেন্দ্র করে ব্যবসা, তা নিয়ে তো কিছু বলছে না। যা রটে তার কিছুটা ঘটে, অন্তত রাজনীতিতে যা রটানো হয় তার কিছুটা ঘটানো হয়। এই যে বিরোধীরা রটাচ্ছেন জবরদখল, উচ্ছেদ বা বেআইনি নির্মাণ ভাঙার কথাটা আসলে আইওয়াশ, সেটা বলার সুযোগ তো তারা পাচ্ছেন কিছু ঘটনা ঘটছে বলেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কেউ করে দিচ্ছে বলেই তো বিরোধীরা প্রশ্ন করছেন, তাই না? এবার মমতা বন্দ্যোপাধ্যায় জমি জবরদখলকারীদের সাবধান করেছিলেন, এমনকি প্রশাসনিক বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের নাম করে বলেছিলেন তার এলাকায় জমি দখলের ঘটনা ঘটছে, সতর্ক থাকতে হবে। কেন বলেছিলেন মুখ্যমন্ত্রী? বলেছিলেন তার কারণ শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাগাড়ির বিস্তীর্ণ এলাকায় জমি জবরদখলের একাধিক ঘটনা ঘটেছে এবং সরকারি জমি প্লটকে প্লট দখল হয়ে গেছে। আবার দেখুন, সেবক রোডের কাছে রামকৃষ্ণ মিশনের জমিও তো দখল হয়েছে বলে তখন অভিযোগ উঠেছিল। তারপর মুখ্যমন্ত্রী গৌতম দেবকে সতর্ক করেছিলেন, রামকৃষ্ণ মিশনও জমিটা ফেরত পেয়েছিল। কিন্তু এখন কি মনে হচ্ছে জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কড়া অবস্থানকেও কেউ কেউ এখনও একইভাবে ক্যাজুয়ালি নিচ্ছেন। বলা যায় না ওই ডকিজকে দেখে তারা আর একটু ক্যাজুয়াল হয়ে যাবেন বা হয়ে গেছেন, জানি না সিরিয়াসলি। নাহলে মাটিগাড়ার শাহুডাঙ্গিতে এশিয়ান হাইওয়ের পাশে রামকৃষ্ণ বেদান্ত মিশনের জমি দখলের অভিযোগটা কেন উঠবে? জমি দখল মানে কি? জবরদখল। রাম আশ্রমের তরফে বলা হচ্ছে যে 30 বিঘা জমি, যার বাজার মূল্য নাকি প্রায় 150 কোটি টাকা, সেই জমির দলিল তাদের হাতে রয়েছে। 2 বছর ধরে মিউটেশনের চেষ্টা হচ্ছে, কিন্তু এর মধ্যেই নাকি দলিল জাল করে মালিকানা বদল করে নেওয়া হয়েছে, আর সেই জাল দলিল দেখিয়েই নাকি মিউটেশনও করে নিয়েছে দখলদাররা। এই অভিযোগেই তো রামকৃষ্ণ মিশনের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গেও মিশনের মহারাজরা দেখা করেছেন, কিন্তু তারপরেও কিছু কথা তো থেকেই যাচ্ছে না, যেটা বিরোধীরা বলছেন। শিলিগুড়িতে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে কড়াকড়ির সমস্ত কথা আইওয়াশ বলেই নাকি মিশনের জমিও সুরক্ষিত থাকছে না। তাহলে এবার বলুন, কে যে কোন কথা ক্যাজুয়ালি নিচ্ছেন আর কে যে সিরিয়াসলি নিচ্ছেন? আমরা একটা কথাই বলতে পারি, ক্যাজুয়ালি নিতে চান নিন, মাথার মধ্যে রাখুন এর পেছনে কতটা সিরিয়াস চিন্তাভাবনা রয়েছে। না হলে ডকিচের তার রূপও এসছে, আপনার আমার কপালে কিচ্ছু আসবে না, ঘুঁটে ওটা পড়ে থাকবে।